এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি একা যেতে পারবো, বাসায় সমস্যা হবে না। সমুদ্র সঙ্গে সঙ্গে বলে, না না, একা যাওয়া যাবে না। তাহলে আমি নামিয়ে দেই, অফিসে যাই, লেট হবে একটু, অসুবিধা নেই। সাইলা চৌধুরী তখন আয়নাকে উদ্দেশ্য করে বলে, তোমার স্বামী তোমাকে একা ছাড়বে না, ওকে আর চাপ দিও না। অলরেডি ও ক্লান্ত, তার চেয়ে বরং আমার সঙ্গে আসো। আমি এমনিতেও তোমার বাসায় যাব, দুজন একসাথে যাই, আসো। আয়না সমুদ্রের দিকে এক পলক দৃষ্টি নিক্ষেপ করে। ও তার উত্তরের অপেক্ষায় আছে। আয়না মানা করলে নিশ্চয়ই ওকে ড্রাইভ করে নিয়ে যাবে। ওকে আর কষ্ট দিতে চায় না, তাই রাজি হয়ে যায়। যদিও একদম ইচ্ছে ছিল না সাইলার সঙ্গে যাওয়ার, কিন্তু মহিলা তার বাসায় কেন যেতে চায়। গাড়িতে ওঠার সময় সাইলা আন্টি আয়নার সঙ্গে গাড়ির পেছনে বসে। ড্রাইভার ড্রাইভিং করছে। সাইলা চৌধুরী বলে, তোমার দাদা ঠিক আছে, ও বিষয় নিয়ে আর ভাবতে হবে না। আব্বু সন্ধ্যার মধ্যে চলে আসবে। আয়না কিছু বলে না। এরপর হুট করেই সাইলা চৌধুরী ওর মাথায় চুলে হাত বুলাতে থাকে, যা আয়নার তেমন একটা পছন্দ হলো না। সে বলে ওঠে, সমুদ্র, তোমাকে নিয়ে বেশ কনসার্ন দেখছি। তোমার স্বামী তোমার জন্য অনেক করেছে। হুম। স্বামী ভাগ্য ভালো তোমার। আয়না জবাব দেয় না। খানিক পরেই সাইলা চৌধুরী বলে, জানো, মেয়েদের জীবনে কোনো দুটি জিনিসে বেশি নজর লাগে, জানো কি? না তো। স্বামী ভাগ্য আর চুলে। স্বামী বেশি ভালোবাসলে ঢোল পিটায় বেড়াবে না, আর চুল সুন্দর হলে প্রদর্শন করবে না, বুঝেছ? এ দুটিতে নজর লাগে খুব তাড়াতাড়ি। সাইলা চৌধুরীর কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করে না সে। বাসায় এসে সে আরো বিরক্ত হলো। সাইলা চৌধুরী এমন ব্যবহার করছেন যেন এটা তার বাসা। দাদির প্রেশার বেড়েছে, জন্য তেঁতুল কিনে এনে তেঁতুলের শরবত বানিয়ে খাওয়ালেন। আলিয়ার নাকি মাথা ব্যথা, ওকে কোথা থেকে একটা মাথা ব্যথার বাম এনে দিলেন। এরপর রান্নাঘরে রান্না বসালেন। এসব আদিক্ষেতা দেখে বেশ আহত হয় আয়না। বাবা ঠিকই ওনাকে জানিয়েছেন কখন ফিরবে, কিন্তু তাকে বলেনি কিছু। এখন থেকে নিশ্চয়ই সব তার দ্বিতীয় স্ত্রীকে জানিয়েই করবেন। অবশ্য তাদের জানিয়ে আজ পর্যন্ত কিছুই করেনি। সাইলা চৌধুরী রাতের রান্না আর সন্ধ্যার জন্য নাস্তা করলেন। ওদের ফুপা ফুপু এসেছেন, ওনারা আর আলিয়া খেয়ে নেয়, কিন্তু আয়না কিছুই মুখ দেয় না। ওনার সামনে সশব্দে রুমের দরজা লাগিয়ে দেয়। রাতে ফাদ সাহেব ফিরলেন। উনি নাকি এয়ারপোর্ট থেকেই সোজা হাসপাতালে যান। সমুদ্রের রেফারেন্সে সিসিউতে অল্প সময়ের জন্য অ্যালাউ করেছে। বাবা ভালো আছে দেখে এসেছেন। বাসায় এসেই রাতের খাবার খেয়ে নেন। সাইলা চৌধুরীকে নিজের বাসায় দেখে সামান্য হতভম্ব হলো। আয়ু কি কোনো সিম ক্রিয়েট করেছে? বাসার পরিবেশ দেখে মনে হচ্ছে না। তার বোনের সঙ্গে বেশ সুন্দর মতো গল্প করছে সাইলা। সত্য কথা বলতে সাইলা এ বাসায় দেখে সে ভরকে গেছে। ও যেমন মহিলা, আসার তো কথা নাই এ বাসায়। ভদ্রতার অজ্ঞাতে এসেছে মনে হয়। সে ছোট্ট করে দম ফেলে আয়নাকে ডাক দিল। ও নাকি খায়নি দুপুরের পর থেকে। আয়না রুম ছেড়ে বেরিয়ে এসে বাবার সামনে দাঁড়ায়। ফাদ সাহেব বলে, তুমি রাতে খাওনি মা, আসো খেতে বসো। না খেয়ে থাকলে তোমার প্রেশার লো হয়ে যাবে। আয়না এতক্ষণে মুখ খুলে। আসলে সে বাবা ছাড়া আর কারুর উপর রাগ যে দেখায় না, ইদানিং আরেকজনের উপর দেখাচ্ছে। সে বলে ওঠে, তোমার দ্বিতীয় স্ত্রীর হাতের রান্না আমি মুখেও দিব না। এটা কেমন কথা? বাবা, আমাকে রাগাবে না একদম। উনি যাচ্ছে না কেন এখনো? যাবে একটু পর। তুমি খেতে আসো, বাসায় ফুফু ফুফু আসছে, আমি ঝামেলা চাই না। সে নিজে আয়নাকে খাবার বেড়ে দেয়। আয়না অনিচ্ছা সত্ত্বেও বসে। বাসায় গত কয়েকদিন ধরে কোনো শান্তি নেই। একটার পর আর একটা দুঃসংবাদ। খেতে বসে তার খাওয়ার রুচি হয় না। প্লেটে খিচুড়ি নাড়াচাড়া করছে সে। শায়লা চৌধুরী এসে বলে, তোমার ফোন বাজছিল, তুমি তো ফোন টেবিলে রেখেই রুমের দরজা লাগিয়ে দিয়েছ, তাই রিসিভ করলাম। তোমার ভার্সিটির ফ্রেন্ড রঙ্গন কল দিয়েছিল, তোমার সাথে কথা বলতে চায়। আয়না যেন নাকে মুখে খাবার বাজে সে কেসে ওঠে। একটু পর শুরু হলো হিচকি। এক গ্লাস পানি খেয়েও হিচকি থামে না। শায়লা চৌধুরী বলে, মনে হয় কেউ তোমাকে মনে করছে। আয়না চকিতে উঠে সে ফোন হাতে রুমে চলে যায়। রাত 10টায় শায়লা নিজের বাসার উদ্দেশ্যে বের হলো। ফাদের বাসায় থাকতে চাইলেও এটা এখন হচ্ছে না, আরও পরে শিফট হবে সে। আজকে কেন যেন আয়নার জন্য আর একটুখানি মাই হচ্ছিল। সাধারণত আয়নাকে তার একদম পছন্দ না। ছোট একটা বাচ্চা মেয়ে, কিন্তু তেজ খুব। মনে পড়ে যায় 3 বছর আগের সেই ঘটনায়।
তখনও সবে এসএসসি দিয়ে কলেজে। পুচকি একটা মেয়ে, সাইলা ভাবেওনি এই মেয়ে এত জেদি হতে পারে। ফাদের সঙ্গে বিয়ের ঘোষণা দেওয়ার পরপর হুট করে এক দুপুরেই পুচকি মেয়ে তার বাসায় আসে, তাও কাউকে না জানিয়ে একা একা। ওই দিন বাসায় গেস্ট ছিল, ওদের সামনেই সে কি তেজি গলায় চিৎকার চেঁচামেচি। একটা পর্যায়ে আয়না তাকে বলেছিল সে নাকি ডাইনি, ওদের বাবাকে ফাঁসিয়েছে। ছেলে মানুষই নানা ধরনের কথা, সে এসবে আমল নিত না। কিন্তু আয়না যখন বলল সে ডিভোর্সি, তার চরিত্র ব্যবহার সবকিছুই নাকি বাজে, সে খুব বাজে মহিলা, তার পরিবার নাকি খারাপ, অন্য সবকিছু বললেও সহ্য করে মেনে নিত। কিন্তু তাকে দুশ্চরিত্রা ডিভোর্সি বলায় শায়লা ভীষণ আঘাত পায়। সে সাথে আয়নার জন্য ক্ষোভ জন্ম নেয়। সে কিভাবে আয়নাকে বুঝাবে ডিভোর্স কেবল নারীর চরিত্র খারাপ হলেই কার্যকর হয় না, স্বামী ভাগ্য ভালো হতে হয়। যার স্বামী ভালো না, সে নারী যতই সতী হোক একদিন পরিণতি খারাপের দিকেই যাবে। ক্ষোভ আরও বৃদ্ধি পায় যখন ফাদ মেয়ের কথা শুনে বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। আয়নার উপর এক প্রকার রাগ ঘৃণা কাজ করে তার। প্রতিশোধের আগুনে দগ্ধ হয় সে। এরপর অনেকের পর প্রায় 3 বছর পর ইচ্ছে করেই সমুদ্রের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়। ওরও বোঝা উচিত নারী যতই গুণী হোক না কেন, পুরুষ ভালো না হলে ঘর টিকে না। রহমান অ্যান্ড সন্স ম্যানসনের 3 তলার বারান্দায় ইসরাক রহমান বসে আছেন। যদিও বাসার নাম রহমান অ্যান্ড সন্স, কিন্তু তার পিতা ইমতিয়াজ রহমানের একটাই ছেলে, এমনকি ইসরাক রহমানেরও একটাই ছেলে। তবুও বাড়ির নাম রহমান অ্যান্ড সন্স কেন রাখা হয়েছে, এ কেন আজব কারবার। এমনকি তাদের বিজনেস গ্রুপের নামও এটাই। তার বাবার রেখে যাওয়া নাম অনুসরণ করে বছরের পর বছর চলেছে, নাম পরিবর্তন হয়নি। আজকের রাতটা খুব সুন্দর, পূর্ণিমা আজ, আকাশে এক ফালি চাঁদের দেখা মিলেছে। বারান্দায় হু হু করে বাতাস বইছে, দূর থেকে হাসনা হেনা গাছের ফুলগুলোর সুবাস ডাকে আসে। রোদেলার ছাদে ঝুলিয়ে রাখা উইন্ড চার্মের বাতাসের সুর তুলে টুংটাং আওয়াজও ভেসে আসছে। বসুন্ধরায় রাত হলেও মনে হয় নির্জন কোনো গ্রাম, কেবল প্রাইভেট কার চলে, দূর দূরান্ত কোনো দোকানপাট নেই। তবে মশার উপদ্রব খুব, এই জন্য রোদেলা গ্রিল আর বারান্দায় নেটের জাল দিয়েছে যেন মশা না ঢোকে। মন সময় পেছন থেকে মিসেস রোদেলা এসে ডাক দিল, আবেগ চা দিব? ইসরাক রহমান হালকা হেসে বলে, না না সমুদ্রের আম্মু, তুমি এসে বসো, কিছু কথা আছে। মিসেস রোদেলা বারান্দায় সাজানো চেয়ার টেনে আবেগের সামনাসামনি বসলেন। বাসায় প্রতিটা কোণা খুব যত্ন করে সাজানো। রোদেলা খুব শৌখিন মানুষ, তাদের ড্রয়িং রুম, ডাইনিং, বারান্দা খুব সুন্দর করে সাজানো। কেবল সমুদ্রের রুমটাই এ বাসায় সবচেয়ে অখাদ্য রুম, সবসময় অগোছালো রাখবে। সে বসতেই আবেগ বলে ওঠে, সমুদ্র ফিরেছে? হ্যাঁ, একটু আগে এলো, খেয়েই ঘুমাতে গেছি। ওর সাথে কোনো কথা আছে? তাহলে ডাক দিব। না, ভাবছি ওদের 2 ভাই বোনের নামে সব সম্পত্তি বন্টন করে দিব। সব কিছু উইল করে দিয়ে যাই, বলা যায় না ভবিষ্যতে কি হবে। সমুদ্রের এখন নিজের সংসার আছে, যে কোনো সময় অন্য কোথাও শিফট হতে চাইতে পারে। আমরা না থাকলে আদৌ সমুদ্র ওর বোনের অধিকার ঠিকমতো দিবে কিনা জানি না। আমার ছেলেটা এমন না, ও ঠিক ওর বোনের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেবে, পারলে নিজের ভাগেরগুলো দিয়ে দিবে। তবে তোমার যেহেতু ইচ্ছা, তুমি উইল করে যাকে যা দিবে লিখে দিয়ে দিতে পারো। আবেগ কিছুক্ষণ নীরব থেকে বলে ওঠে, সমুদ্রের কাজে এবারে আমি স্যাটিসফাইড। ওর বিয়ের অনুষ্ঠান ঘটা করে কবে করতে যাচ্ছে? কিছু বলিনি তো, ওকে আর জোর করব না। ওরা দুজন সময় নিক, তারপর যখন চায় আসবে। বাসার দরজা সবসময় বৌমার জন্য খোলা। আকদের পর ওদের একবারও এ বাসায় দাওয়াত দিলে না। কেমন শাশুড়ি তুমি, একদম জল্লাদ। মিসেস রোদেলা হেসে বলে ওঠে, আমার মতো ইয়াং অ্যান্ড মডার্ন শাশুড়িকে তুমি জল্লাদ বলছো? সমুদ্রের সঙ্গে বের হলে মানুষ বলে আমি ওর বড় বোন। আবেগ বলে ওঠে, সাইলা কি ওই বাসায় উঠেছে? কি জানি, ওর সাথে যোগাযোগ কম রাখি। আচ্ছা, তুমি এতদিন পর ফাহাদকে কই থেকে খুঁজে বের করলে? আর বলো না, সবটাই কাকতালীয় ব্যাপার। মেঘ তো আমার জুনিয়র ছিল, ভার্সিটিতে একই হলে ছিলাম, কিন্তু ভার্সিটির পর যোগাযোগ ছিল না। শুধু জেনেছিলাম মেঘ বিসিএস ক্যাডার হয়ে সরকারি বড় পোস্টে আছে, বিয়ে করেছে, বাচ্চা আছে, এইটুকুই। এরপর সাইলার মাধ্যমে আবার দেখা হলো। আমার অপারেশনের পর তো
অফিস যাওয়া বাদ দিলাম। এক ভাই দাওয়াত দিল, আমাদের সব বিজনেস পার্টনারদের দাওয়াত করলেন উনি। তুমি তো ওই দাওয়াতে যাওনি, কি যেন হলো তোমাদের? সমুদ্র ঝামেলা করেছিল, আমি পিউকে নিয়ে গেলাম। ওই দিন দাওয়াতের অনুষ্ঠানে সাইলা মেঘের সঙ্গে আসে। ওরা তার কটা দিন আগেই কোর্ট ম্যারেজ করেছে, এই জন্য দাওয়াতে সাইলা তার হাজব্যান্ডকেও এনেছিল সবার সঙ্গে পরিচয় করানোর জন্য। আমি তো মেঘের ব্যাপারে জানতাম না, সাইলা কোর্ট ম্যারেজ করবে এটা শুনেছিলাম, কিন্তু মেঘের সঙ্গে দ্বিতীয় বিয়েতে বসতে চলেছে জানায়নি। মানে সাইলা আসলে জানতো না আমি আর মেঘ রুমমেট ছিলাম। ওই অনুষ্ঠানে জানতে পারলো আমি আর ফাদ পূর্ব পরিচিত। ফাদের ডাকনাম কিন্তু আবার মেঘ। এতদিন পর পুরাতন মানুষ দেখে খুশি হলাম। কোনোদিন ভাবিও নি আবার মেঘের সঙ্গে দেখা হবে। একসঙ্গে অনেক গল্প করলাম। তবে ওর প্রথম স্ত্রীর মৃত্যুর খবর, আবার সাইলার সঙ্গে বিবাহ, সব শুনে অবাকই লাগে। মিসেস রোদেলা জানতেন সাইলা তার পুত্রবধূর বাবাকে বিয়ে করেছেন। অন্য কোনো শাশুড়ি হলে হয়তো অনেক ঝামেলা করতো এই ইস্যু নিয়ে, কিন্তু রোদেলা এসব কিছুই করবে না। সাইলাও ওর পরিচিত, আর আয়ুর বাবাও পরিচিত মানুষ। কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে ঘাটাঘাটি খোঁটা মারার স্বভাব তার মধ্যে নেই। আয়ু তাকে খুব পছন্দ হয়েছে। মেয়েটাকে বিয়ে করে তার ছেলের মধ্যে কত পজিটিভ পরিবর্তন আছে। এখন রাত করে বাড়ি ফেরে না, সময় মতোই আসে বাসায়। বিয়ের মাত্র কটা দিন পার হলো, এতেই এত পরিবর্তন ছেলের মাঝে। তবে মিসেস রোদেলার কেন যেন শায়লাকে খানিকটা সুবিধাবাদী মহিলা লাগে। মানে খুব একটা পছন্দ করতো না, একটু দূরত্ব রেখে চলাফেরা করত। কিন্তু শায়লাই তার বিপদে এসে দাঁড়ালো পাশে, এর জন্য সে কৃতজ্ঞ তার উপর। এখন সমুদ্র শায়লার সঙ্গে এত বেশি ক্লোজ হয়েছে। তাদের বিজনেসে থার্ড পার্টি সাইলা এনে দেওয়া বিজনেসম্যানদের সঙ্গে ডিল করছে সমুদ্র। প্রজেক্টের কাজ চলছে। সেদিন ইভানাও বলেছিল সাইলার এত আনাগোনা কেন। উত্তর দিতে পারেনি কোনো সে প্রশ্ন করে, সমুদ্রের জন্য প্রস্তাব নিয়ে তুমি আগে দিয়েছিলে? ওই অনুষ্ঠানেতে আমি এমনি বলেছিলাম আমার ছেলের জন্য একটা মেয়ে দেখতে। সাইলা টুকটাক ঘটকালি করে, তো তাই বলেছিলাম। ওরা ওই সময় কিছু বলেনি। এরপর প্রায় 2 সপ্তাহ পর কি যে হলো, সাইলা কল দিয়ে ওর বাসায় ডাকে। আমি অসুস্থ ছিলাম জন্য ওর বাসায় যেতে চাইনি। পরেও আর মেঘ আমাদের বাসায় এলো, খেয়াল আছে না? ওই দিন তোমার সামনেই তো প্রস্তাব দিল। মিসেস রোদেলা অতীতের দিনগুলি স্মরণ করলো। একদিন হুট করে দুপুরের পর সাইলা আসলো, সঙ্গে তার হাজব্যান্ড। সাইলাকে দ্বিতীয়বার জীবন গুছাতে দেখে রোদেলা খুশি হয়। যখন দেখলো সাইলা হাজব্যান্ড আবেগের ভার্সিটির জুনিয়র, তখন তো আরো বেশি ঘনিষ্ঠতা বেড়ে গেল ওদের। এমন না বলে আশায় রোদেলা কিভাবে আপ্যায়ন করবে এটা ভেবেই কুলকিনারা পাচ্ছিল না। ফাদসাই প্রথমে এসেছেন বাসায়, ভারী আপ্যায়ন না করলে মন খচখচ করবে। সমুদ্র পিউ দুজনেই বাসায় ছিল না। পাতিলে তখন পোলাও বসায়। তখন আবেগ তাকে এক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডাকলো। ওই দিন মেয়ের বাবাই প্রস্তাব রাখে। আবেগ তো মেয়ের কিছুই আর দেখেনি। ওর ভার্সিটির জুনিয়র, রুমমেটের মেয়ে মানে ওর মেয়ের মতো, ব্যাস আর কিছু দেখবে না। মিসেস রোদেলা স্বামী যা বলে তাতেই মন দেয়। উনিও আর আপত্তি করেনি। শুধু সাইলা একবার বায়োডাটা জোরপূর্বক দেখালো। মেয়েটা এত মিষ্টি দেখতে, তাও নাকি ইঞ্জিনিয়ারিং পড়ে। তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। সমুদ্র রাজি হলেই আগাবে বলে জানায় ফাহাদ সাহেবকে। সেদিনই আয়না সিএসসিতে পড়ে শুনে আবেগই বলে ওদের কোম্পানিতে আইটিআই বেসড একটা ইন্টার্নশিপের প্রোগ্রাম আর অর্গানাইজড করা হয়েছে। আয়নাও জয়েন করুক, তাহলে সমুদ্রের সঙ্গে অগ্রিম পরিচয় হবে, জানাশোনা হবে, দুজনেরই সুবিধা হবে। ট্রেনিংটা মেয়েটা কেরিয়ারের জন্যও ভালো। ফাদ রাজি হয় মেঘে হবু শ্বশুরের কোম্পানিতে ইন্টার্ন করতে দেওয়ার জন্য। তবে ইন্টার্ন করার আগে কিছু বলা হয়নি আয়নাকে। সম্পূর্ণ বিষয়টি হাইড রাখা হয়। ও শুধু জানতো তার আব্বুর পরিচিত সিনিয়রের কোম্পানির আইটি সেক্টর একটা পার্ট টাইম জব অফার দিয়েছে। ওনার ছেলের সাথে যে এক প্রকার বিয়ের কথা পাকাপাকি হয়েছে, এটা প্রথমে সমুদ্র আয়না দুজনেরই কেউই জানতো না। দুই পক্ষই একটা কথা সাফ বলে দিয়েছিল, ছেলে মেয়ে আপত্তি করলে তারা জোর করবে না, এমনকি বিয়ের সম্পর্ক না আগালেও তাদের মধ্যকার সম্পর্ক খারাপ করবে না। ওরা যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেওয়া হবে। মিসেস রোদেলা বেশ মনোযোগ দিয়ে সবটা শুনেন। এরপর বলে ওঠে, ফাহাদ ভাই নিজের বিয়ের কয়েকদিন পরেই মেয়ের বিয়ের জন্য এত অস্থির হলো কেন? এখনকার মেয়েরা গ্রাজুয়েশন শেষ করে বিয়ে করে, বয়স তো খুব পেরিয়ে যাচ্ছিল না আয়ুষ?
আবেগ থমকালো। সামান্য বিষয়টা এভাবে তো একদম ভাবেনি। তবে ভাজ্জাই বলেছিল দুশ্চিন্তা হচ্ছে। আবেগ বলে, বাবার দ্বিতীয় বিয়ে হয়েছে জন্য ওর মেয়ের ভালো প্রস্তাব আসবে কিনা এসব নিয়ে খুব চিন্তায় ছিল মনে হয়। মিসেস রোদেলা আর কোনো প্রশ্ন করলেন না। অতীত নিয়ে এত মাথা ব্যথা নেই তার। পুত্রবধূকে বেশ পছন্দ হয়েছে তার। শিক্ষিত স্মার্ট মেয়ে, একদম মনের মতো একটা বৌমা পেয়েছে। আয়না রুমে বসে আছে। আজকে বাসায় অনেক গ্যাঞ্জাম। আত্মীয় স্বজন অনেকেই এসেছেন। দাদাভাইকে রিলিজ দেওয়া হয়েছে। সে একদম সুস্থ। তাকে দেখতেই অনেকে আসতে চাচ্ছিল। এজন্য বাবা সবার জন্য একটা ডেট ফিক্স করে গেট টুগেদার আয়োজন করেছে। তাদের বাসায় প্রায়ই এমন দাওয়াতের আয়োজন হয়। মেহমান আত্মীয়রা আসেন। বাবার এক বাবুর্চি ঠিক করা আছে। কল দিয়ে বলে দিলে ডেকচি ভর্তি রান্না করে আনবে। আয়নার শ্বশুর বাড়ির লোকজনকেও দাওয়াত দেওয়া হয়েছে। 8 দিন সমুদ্র একবারও আসেনি তাদের বাসায়। খুব নাকি ব্যস্ততাও না। সন্ধ্যা 7টার দিকে সমুদ্রের বাবা মা আর বোন আসলো। সঙ্গে ওর ফুপু ইভানা আন্টি, যাকে ওর আর এক মা বলে পরিচয় করিয়েছেন। ইভানা আন্টির ছেলেও এসেছে, কিন্তু যার শ্বশুর বাড়ি সেই এসে পৌঁছয়নি। আয়নার এত রাগ ওঠে, সে অনেক দিন পর আজ শাড়ি পরেছে। এত অশান্তির পরও সমুদ্র আসছে ভেবে হালকা সেজেছে। কিন্তু ওনার নাকি ব্যস্ততা, আসতে দেরি হবে, আবার নাও আসতে পারে। আয়নার মন চাচ্ছে ওনার অফিসে গিয়ে সব কাগজপত্র ছিঁড়ে ফেলতে। কাকে ব্যস্ততা দেখায় উনি? আয়নাকে তাকে গুনাই ধরে না। মিসেস রোদেলা বাবার সঙ্গে আলাপ করে আয়নার রুমে ঢোকে। আয়না তখন ফোনের স্ক্রিনে চোখ রেখেছে। শাশুড়িকে আসতে দেখে সে ফোন রেখে দিয়ে মুচকি হাসি দেয়। একটু নার্ভাসও লাগে বটে। মিসেস রোদেলা বলে ওঠে, ওয়াও মা, তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ আন্টি, আয়নার মুখ দিয়ে মা শব্দটা বের হচ্ছিল না কেন জানি। এতদিন ধরে এই ডাকে কাউকে ডাকেনি। হুট করে মা শব্দটা মুখে আনতেও কষ্ট হচ্ছিল। রোদেলা আচমকা ওর কপালে একটা চুমু খেলো। এরপর সোনার একটা চেন গলায় পরিয়ে দেয় এবং বলল, তুমি আমাদের বাসায় একবারও গেলে না, শাশুড়িকে পছন্দ হয়নি নাকি? না না না, ছি, এসব কি বলছেন আন্টি? আম্মু। আম্মু বলার সময় ও চেহারাটা মলিন দেখায়। রোদেলা তা খেয়াল করে বলে, তুমি আমাকে মামুনি বলে ডাকো কেমন? আয়নার এই সামান্য বিষয়টা এত ভালো লাগলো। সে মিসেস রোদেলাকে ওকে জড়িয়ে ধরে রোদেলা বলে ওঠে, আমারও মা ছিল না, আমিও এই কষ্টটা বুঝি শোনা। সেদিনের অনুষ্ঠানে অনেকে আসলেও সমুদ্র এলো না। আয়না এক ফাঁকে ওকে কল দিল। প্রথমে সরাসরি কল কেটে দিল। আয়না পুনরায় কল দিলে কল রিসিভ হলো। ওপাশ থেকে গম্ভীর মুখে বলে, কি কি মানে কি? কি মানে হলো হোয়াট? দ্যাট, আসলেন না কেন আজ? সবাই এসেছে। তুমি দাওয়াত দিয়েছো যে আসবো? বাবা বলেনি আপনাকে? বউকে আমার। উফ, মেয়েদের মতো এমন নাক ফুলিয়ে অভিমান কেন করছেন? অভিমান কি স্ত্রীবাচক শব্দ নাকি? রাখছি। তুই বরং অন্যদের সঙ্গেই ভাব জমাও। আমার থাকা না থাকায় কি আসে? আয়নার কেন জানি হাসি পেল। এসব কথাবার্তা তার মতো রাজবাড়ি কারো কাছে শুনবে আশা করেনি। ওনার মুখে এমন অভিমানী বাক্য মানায় না। সে হেসে ফেলে, যদিও বা হাসি আটকাতে চাচ্ছিল। সমুদ্র বলে ওঠে, তুমি হাসলে? বাহ, ওয়াও। ভাবলাম আমাকে কনভিন্স করবে, বাট ভুলেই গেছিলাম তোমার তো ইলেকট্রিক্যাল মন। রাখি। আয়না বুঝতে পারে না কি এমন হলো। অনেকবার কলে ট্রাই করেও আর রিসিভ করে না। পরের দিন দুপুরের আগেই আয়না আবার সমুদ্রকে কল লাগায়। প্রথমে না ধরলে আয়না মেসেজ দিল, আপনি ফোন না ধরলে অফিসে গিয়ে হাঙ্গামা করব। অফিসের সব কাগজ ছিঁড়ে রেখে আসব। সঙ্গে সঙ্গে কল ব্যাক করে। আয়না বলে ওঠে, আপনি এখন বাসায় আসুন। সময় নাই। লাঞ্চ ব্রেকে আসুন। না, আমি কিছু জানি না, আপনি এক্ষুনি আসবেন বলে দিলাম। এরপর আয়না ফোন কেটে দেয়। তার ধারণা সমুদ্র তার বলায় আসবে না। আদৌ তাদের মধ্যে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। ওনার নিশ্চয়ই কাজ ফেলে আয়নার সঙ্গে মিট করার ইচ্ছা নেই। ঠিক 10 মিনিট পর কল আসে। ও ভাবে সমুদ্রের কল, কিন্তু স্ক্রিনে যখন রঙ্গন নামটা দেখে অবাক হলো। রিসিভ করতেই রঙ্গন বলে, কিরে, তোর খোঁজ পাওয়া যাচ্ছে না? 2 দিন ধরে ক্লাসে আসোস না, সব ঠিকঠাক? হ্যাঁ। বিবাহিত হয়ে গেলে আর পড়তে মন চায় না নাকি? আরে না, বাসায় একটু সমস্যা ছিল। কি সমস্যা? আয়না কথা এড়িয়ে গিয়ে বলে, দাদাভাই সিক। আমি আর সুব্রত তোর বাসার কাছেই আসি। এখন? হ্যাঁ।
এভাবে তো ফ্রেন্ডদের মুখের উপর না করা যায় না, সে বলে ওঠে। আচ্ছা আয়। সত্যি ওরা 10 মিনিট পর আয়নার বাসায় আসলো। ড্রয়িং রুমে বসে ওরা। হালিমা বুয়া চা নাস্তা দেয় খেতে। আয়না টুকটাক কথা বলতে থাকে। রঙ্গন বলে ওঠে, বিয়ে করলি জানালি না অবধি আমাকে। আমি সেকশনের মেসেঞ্জার গ্রুপে একবারই সবাইকে বলেছিলাম। ওই গ্রুপে আমি অ্যাক্টিভ না, জানোসই তো। কাউকে পার্সোনালি বলি না। আমি তোর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিলাম। একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে তুই ফ্রেন্ডশিপটা এভাবে নষ্ট করলি। অমন সময় সুব্রত প্রসঙ্গ পাল্টে বলে ওঠে, চিকেন ফ্রাইটা সেই মজা দোস্ত, রঙ্গন খা তুইও। এমন সময় মেঘ ডাকে। বৃষ্টি আসার পূর্বাভার। ঝড়ো বাতাস শুরু হয়। আয়না দ্রুত পেছনের বারান্দায় চলে যায়। কাপড় শুকাতে দিয়েছে। ভিজে গেলে আর এক বিপদ। পেছনের বারান্দায় গেলে ঘরের সঙ্গে কোনো যোগসূত্র থাকে না। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ হিমেল হাওয়া উপভোগ করে ফিরে আসে। তখনই রঙ্গন বললেন, ভাইয়া এসেছে, সোজা তোর রুমে ঢুকে পড়লো। আয়না ভ্রুকুচকে তাকালো। 1 সেকেন্ড সময় নিল সবটা বুঝে উঠতে। এরপর নিজের রুমের দিকে পা বাড়ায়। সেই রুমে যেতেই অবাক। সমুদ্র তার বেডে কপালে হাত রেখে শুয়ে আছে। আয়নাকে দেখেও যেন দেখলো না। আয়না হতভম্ব হলো, আবার অজানা এক আনন্দে সে ভর করে। আয়নার কথা রেখেছেন, তবে এসেছেন উনি। তাকে চুপ থাকতে দেখে সমুদ্র বলে ওঠে, লাঞ্চ ব্রেকে আমি টুকটাক মেডিকেল রিলেটেড স্টাডি করি। তোমার কথায় সব ফেলে আসলাম। সরি, জানতাম না যে আপনি লাঞ্চ ব্রেকে পড়েন। খেতে দাও, খিদে পেয়েছে অনেক। আসেন। সমুদ্র উঠে ডাইনিং টেবিলের দিকে আগান। আয়না রান্নাঘরে চলে যায়। সুব্রত আর রঙ্গন বসেছিল। সমুদ্রের সঙ্গে দু একটা কথা বলল। আয়না রান্নাঘর থেকে ফিরতেই রঙ্গন বলে, আয়ু শোনো, আমরা যাচ্ছি। আয়না বাধ্য হয়ে ওদেরকে বিদায় দিতে যায়। এরই মধ্যে হালিমা বুয়া সমুদ্রকে সব খাবার বেড়ে দেয়, কিন্তু সমুদ্র একটা কিছুও মুখে না নিয়ে রুমে ঢুকে পড়ে। আয়নার ফিরে আসতেই দেখে টেবিলে সব খাবার পড়ে আছে। সে ব্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে দেখে রুমে ফিরে আসে। সমুদ্র বিছানায় বসে ফোন স্ক্রল করছে। আয়না আসতেই জিজ্ঞেস করে, তোমার সিজি কত? মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি আর ছাত্রদের সিজি জিজ্ঞেস করতে হয় না। ফালতু কথা রাখো। নিশ্চয়ই তোমার সিজি এর অবস্থা ভালো না। ভালো রেজাল্ট করবে কিভাবে? সারাদিন ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা, ভার্সিটি বা বাসায় সবখানে আড্ডা দেওয়া। সে বুঝেও সমুদ্র রেগে আছে, কিন্তু হুট করেই রাগ কেন করলেন? অবশ্য ওনার রাগ করার কোনো ভ্যালিড রিজন লাগে না। আয়না নিজেই সমুদ্রের পাশে বসে বলে, আপনি খাননি কেন? তোমার বাসায় খাওয়ার জন্য আসিনি। ক্ষুধা লেগেছে বললেন, আবার ক্ষুধা মরে গেছে, মাথা ব্যথা করছে। সমুদ্র হুট করে আয়নার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আয়না নড়ে চড়ে উঠল। সে বুঝতে পারছে যে খুব রেগে আছে, কিন্তু কেন? ঠিক রাগ না কেমন জেলাস ফিল হচ্ছে। আয়নার বাসায় ওর ছেলে ফ্রেন্ডরা কেন আসবে? কি আজব, এতে জেলাস ফিল করার কি আছে? ভার্সিটির ফ্রেন্ডই তো, জেলাস কেন হচ্ছে সে? প্রেম থাকলে জেলাস হয় প্রেমিক। তবে কি? তখনই আয়না বলে ওঠে, বালিশে মাথা রেখে শুয়ে পড়েন, আমার কোলে কেন? সমুদ্র জবাব দেয় না। ওদিকে দরজা খোলাই ছিল। দাদি আসে একবার এই দৃশ্য দেখে গেছে। কি লজ্জা! আয়নার লজ্জায় মুখ নিচু করে ফেলে। সমুদ্র টের পেয়েছে দাদি এসেছিলেন, তবুও সরেনি, বরং উনি যাওয়ার পর আয়নার পেটের সঙ্গে নাক ঘষে আরো ঘনিষ্ঠ হয়ে শুয়ে থেকে মটকা মেরে। লজ্জায় আয়না দূরে কোথাও দৌড়ে পালাতে মন চাচ্ছে। আয়না যতবারই বলে ওঠে বালিশে মাথা রাখেন, সমুদ্র যেন ততই গা ছেড়ে দেয় তার উপর। একটা মানুষ এত পরিমাণ ঘাড় ব্যাকা কেমনে হয়? আয়না, আমার মাথা টিপে দে একটু, স্বামী সেবা কর। আয়না বাধ্য বালিকার ন্যায় ওনার মাথায় হাত বুলায়, চুলে বিলি কেটে দেয়। সমুদ্র পরম আরামে চোখ বুজে ওর কোলে শুয়ে থাকে। 8 ঘন্টার উপর আয়না ওর মাথা টিপে দিচ্ছে, তাও নাকি মাথা ব্যথা সারে না। ওদিকে আয়নারই হাত ব্যথা হয়ে যাচ্ছে, কোমর লেগে যাচ্ছে। সে হাত থামালে ওনার দুষ্টুমি শুরু হয়ে যায়। এত বচ্চা! আয়না একটু আগে চুলে বিলি কেটে দেওয়া থামে। সঙ্গে সঙ্গে সে চোখ খুলে তার পানে তাকালো। এরপর আয়নার পেটে কাতুকুতু দেওয়া শুরু করে। আয়নার আবার কাতুকুতু বেশি। কোনোভাবেই এসব সহ্য করতে পারে না সে। ব্যাঙের মতো লাফ দিতে চায়, কিন্তু একটা দামড়া ভারী শরীর তার কোলে থাকায় সরতেও পারে না। পুনরায় বাধ্য হয়ে মাথায় বিলি কেটে দেওয়া শুরু করে। এরপর বলে ওঠে, আপনার গলা ব্যথা করবে কবে? গলা ব্যথা করলে ডাক্তার দেখাবো। আয়না মাথায় হাত বুলা থামিয়ে দিয়েছিল কথা বলার ফাঁকে। সমুদ্র ফের ওর পানে দুষ্টুমি ভরা চোখে তাকায়।
ওনার অমন চাহনি দেখা মাত্র আয়নার ভয় হতে থাকে। না জানি আবার এই লোক কি করে বসে। সমুদ্র একটু ঘাড় কাত করে হাতে ভর দিয়ে শুয়ে থাকে, বলে, তোমরা এই যুগের মেয়েরা খুব ফাজিল তো। 2 মিনিটও স্বামী সেবা করতে চাও না, খুব অলস। আগের যুগের নারীরা দিন রাত 24 ঘন্টা সেবা দিত। আয়না নাক ফুলিয়ে বলে, তাহলে আগের যুগের মেয়েকে বিয়ে করতেন, এই যুগের মেয়ে কেন বিয়ে করলেন? এত কথা বলো কেন তুমি? অথচ 1 মিনিটও মাথা টিপে দিতে পারো না। প্রায় 30 মিনিট ধরে আপনার সেবা করছি, আর বলছেন মাত্র 1 মিনিট? সমুদ্র ভ্রুকুচকে দেয়াল ঘড়ির দিকে তাকায়। 4টার বেশি বাজছে। ও বলে ওঠে, ঘড়ির মাথা নষ্ট। আপনার চোখ ও মাথা দুটোই নষ্ট। এইটা শুনে সঙ্গে সঙ্গে সমুদ্র আয়নাকে চেপে ধরে একদম বিছানায় ফেলে দেয়। মানুষ বালিশ যেভাবে বিছানায় ফেলে ওভাবে উনি আয়নাকে এক প্রকার শুইয়ে দেয়। আয়না টাল সামলাতে পারে না, এক প্রকার বিছানায় পড়ে যায় সে। সমুদ্র ওর উপর ঝুঁকে এসে ওর কপালের উপর পড়ে থাকা চুলগুলোই ফুঁ দেয়। সঙ্গে সঙ্গে কপালে গরম ভাব অনুভব করে আয়না। লাজ লজ্জা শরম সব সমার্থক শব্দ ব্যবহার করলেও ওর লজ্জা বই প্রকাশ সম্ভব না। সে চোখ খিচে বন্ধ করে ফেলে। সমুদ্র ওর কপালে পড়ে থাকা অবশিষ্ট জেদি চুলগুলো নিজের ঠোঁটে ইচ্ছে করে আস্তে আস্তে সরাতে ব্যতিব্যস্ত হতে থাকে, যেন আয়নার কপালে পড়ে চুলগুলো ভিন্ন প্রতিক্রিয়া সরানো তার একমাত্র লক্ষ্য। আয়না ঘন ঘন অমন পাকলাটে উষ্ণ ছোঁয়া সহ্য করতে পারে না। শেষের কটা উড়ন্ত চুল সমুদ্রের ওর মুখে দিয়ে থু মেরে ফেলে দেয়। এরপর বলে, শ্যাম্পু করো না চুলে? চুলে এত ময়লা কেন? কথাটি শোনা মাত্র আয়না সমুদ্রের বুকে বারবার হাত মুষ্টিবদ্ধ করে কিল দিতে লাগে। সমুদ্র ওর উপর সম্পূর্ণ ভর ছেড়ে দেয় এবং নিজের হাতের মুঠোয় আয়নার হাত ধরে ফেলে। হাতে হাত কিছু পর ধস্তাধস্তি চলে। আয়না চায় ওর হাত দুটি উন্মুক্ত করে দিতে, অন্যদিকে সমুদ্র চায় ওর হাত শক্ত করে ধরে রাখতে। অবশেষে সমুদ্র জয়ী হয়। সে নিজে দুহাত আয়না দুহাতের আঙুলের ভাঁজে গুঁজে দেয়। আয়না ওর চোখ খোলার সাহস পায় না। সমুদ্র বলে ওঠে, এত তেজ যে দেখাচ্ছ, সামান্য ছুতেই কাঁপাকাঁপি করো যেন শরীরের ভেতর ভূমিকম্প যাচ্ছে। আয়না একবার চোখ মেলে তাকিয়ে সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। সমুদ্র ওর দিকে আঁকাচ্ছিল, ভাবেও নি সে মুখ ঘুরিয়ে ফেলবেও। সমুদ্র মুখ থুবড়ে আয়নার গলা বরাবর পড়ে। ওর মেজাজ ভীষণ চটে। এই মেয়েটা সবসময় কই মাছের মতো নড়াচড়া করে, সব বিগড়ে দেয়। কই মাছকে সামলাবে না রোম্যান্সে ফোকাস করবে সে? সমুদ্র বলে ওঠে, আমার মতো ইয়ং অ্যান্ড হ্যান্ডসাম হাজব্যান্ড থাকা সত্ত্বেও ঘুরে ফিরে তুমি সাদা দেয়ালের দিকে তাকিয়ে থাকো। তোমার উচিত ছিল কোনো বুইড়া সুগার ড্যাডি বিয়ে করা, তাইলে ঠিক হতো। ওই বুইড়ারে সারাদিন ইনসুলিন দিতা আর হসপিটালে নিয়ে যাইতা, তাই ঠিক ছিল তোমার জন্য। আমার মতো সুদর্শন পুরুষ তোমার জন্য না। আয়না ওর দিকে তাকাতেই সমুদ্র মুখ নিচু করে ওর গলায় মুক্ত পায়। মাতোয়ারা হতে থাকে। আলতো কামড় বসায়, গলার জায়গাটা লাল হয়ে আসে। আয়না ছুটার জন্য অস্থির হয়ে পড়ে। এমন সময় দরজার ওপাশ থেকে আলিয়ার কণ্ঠস্বর ভেসে আসে। ওই দিকে আসে, আপা করে ডাকছে। আয়না তৎক্ষণাৎ সরে যাওয়ার জন্য মরিয়া হয়ে পড়ল। দরজা লক করা নেই। সমুদ্র সরতে চায় না। সে বলে ওঠে, আশ্চর্য, তুমি আর তোমার 14 গোষ্ঠী মিলে আমার রোমান্সের 12টা বাজাও, কোনো প্রাইভেট মোমেন্টও দাও না। সমুদ্র হালকা সরে আসতেই ওনাকে বিছানায় ধাক্কা মেরে আয়না রুম ছেড়ে যেতে ধরল। সমুদ্র বেডে শুয়েই পড়ল। সুন্দরী, পালাচ্ছ কেন? আয়না জবাব দেয় না, বেরিয়ে যায়। সমুদ্র একা একাই মুচকি হেসে বিছানায় গা এলিয়ে দেয়, ঘুমানোর প্রস্তুতি নেয়। আজকে হাফ ডে করবে ভেবে নিয়েছিল। বিছানার একটা কোলবালিশ ছিল, সে কোলবালিশ ছড়িয়ে ধরে বলে, কি বালের জীবন, বউ থাকতেও কোলবালিশ লাগে। সমুদ্র নাক ডেকে ঘুমালো। খুব আরামে ঘুম দিল। এমন গভীর ঘুম ঘুমিয়েছিল এইচএসসি শেষ এক্সাম দিয়ে এসেছে। আজ এতদিন পর মাত্র 2 ঘন্টার মতো আরামদায়ক ঘুম দিল। অনেকদিন এমন শান্তিতে ঘুমায়নি সে। ও যখন ঘুমাচ্ছিল আয়না রুমে এসে বসেছিল। ঘুমন্ত সমুদ্রের নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে মাথায় বিলি কেটে দেয়। হুট করে সমুদ্রের ফোন বেজে ওঠে। সাইলেন্ট করা নেই, ভাবলো ওনার ঘুমে ডিস্টার্ব হবে, এই জন্য ফোন হাতে নিতে পুনরায় কল বেজে ওঠে। ও না চাইতেও রিসিভ করে। ফোনের ওপাশ থেকে এক ভদ্রলোক কথা বলে ওঠে। উনি বললেন, আজ সমুদ্র অফিসে নেই কেন? আয়না কি বলবে ভেবে পায় না। ও বলে, ওনার মাথা ব্যথা, এজন্য অফিস করতে পারেনি। ভদ্রলোক সমুদ্রের ফোনে মেলি কণ্ঠস্বর শুনে বেশ অবাক হয়ে প্রশ্ন করে, ইন্টারেস্টিং তো, ভাইয়ের পার্সোনাল ফোন আপনার কাছে, আর বলেন কেউ হন না? ওয়েল মিস, জানেন কি, এই কেউ হই না টাইপ সম্পর্কগুলো অনেক গভীর হয়।
ভাই ফ্রি হলে একটু কল দিতে বলবেন, রাখি। আয়না ফোন রাখতে গিয়ে কেন জানি মোবাইল অন করে। এরপর আবার সমুদ্র দিকে এক পলক তাকায়। ফোনে পাসওয়ার্ড দেয়া। সে বড় আশা নিয়ে নিজের নাম লিখে, কিন্তু ফোন ওপেন হয় না। ও সঙ্গে সঙ্গে ফোন রেখে দেয় টেবিলের উপর। সমুদ্র যখন উঠে তখন অন্ধকার হয়ে গেছে। সে রুমে চোখ পুলিয়ে দেখে আয়না নেই রুমে। সে রুম ছেড়ে বের হয়। খাবারের গন্ধ মোমো করছে চারপাশ। বাসার পরিবেশ তার কাছে স্বাভাবিকই লাগছে। তবে সাইলা আন্টি বলেছিল আয়না আর আলিয়া নাকি ওর বাবার সঙ্গে কথা বলছে না। ওদের দুবোনকে একটু বুঝাতে, যেন বাবার সঙ্গে খারাপ আচরণ না করে। সমুদ্র ভেবে পায় না কে বোঝাবে ওকে। এর চেয়ে বরং ওরা সবটা মেনে নেওয়ার জন্য সময় নেই। ওদের ব্যক্তিগত ব্যাপার সে নাক গলাতে চায় না। ইনফ্যাক্ট সমুদ্র এটাও চাচ্ছিল না যে সে আয়নাকে ওর বাবার সেকেন্ড ম্যারেজ নিয়ে খোলসা করুক। এটা ওর বাবা বা সাইলা আন্টির জানা উচিত ছিল, কিন্তু ওনারা ভয় পাচ্ছিল আয়না বাজেভাবেই রিয়েক্ট করবে কিনা। এতদিন যেহেতু বিয়ের খবর গোপন রাখতে পারলো, তাহলে জানা থেকে অসুবিধা কে জানে। শায়লা আন্টি অনুরোধ করে বলেছিল যেন সমুদ্র নারায়ণগঞ্জে নিয়ে গিয়ে সবটা ক্লিয়ার করে ওকে জানায় আর বোঝায়। উনি রিকোয়েস্ট করেছে জন্য সমুদ্র না করতে পারেনি, রাজি হয়ে যায়। কিন্তু এটার প্রভাব তাদের রিলেশনেও পড়েছে। আয়নার ভাবখানা এমন যে সমুদ্র তার বাবার বিয়ের ঘটক, কিন্তু সত্য এটাই সমুদ্র নিজেও কিছু জানতো না। এসব ওই মাথামোটা মেয়েটাকে কে বোঝাবে। সে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। দুপুরে খায়নি, ক্ষুধা লেগেছে বেশ। সে বসতেই আয়না খাবার সার্ভ করেছিল। ফ্রাইড রাইস বানানো হয়েছে। সন্ধ্যায় কে ফ্রাইড রাইস খায়, কিন্তু এত ক্ষুধা লাগছে সে খাওয়া শুরু করে। দাদি আর আলিয়াও এসে বসলো ওর সাথে। দাদি বলে ওঠে, দাদা ভাই চা খাবা? জি, তবে চিনি ছাড়া দিবেন। আয়না অবাক হলো, উনি চিনি ছাড়া চা খান। ওহ, এই জন্যই তোমার মধ্যে কোনো চিনি নাই, মানে মিষ্টি আর কি। সে দ্রুত চা বানাতে রান্নাঘরে চলে যায়। কাপে চিনি সহ চা এনে টেবিলে রাখে। সমুদ্র ওই সময় বলে ওঠে, আলিয়া আপু, আমাকে এক গ্লাস পানি দিতে পারবে? আলিয়া সমুদ্রের চেয়ে বয়সে অনেক ছোট, ওর ছোট বোনের সমান। তাও ওকে সম্মান দিয়ে আপু বলে রাখে। তথাকথিত দুলাভাইদের মতো আজাইরা কথা বলে না। আলিয়া আর দাদা দাদি ওর সাথে খেতে বসেছে। এই বাসায় সবাই নিজের প্লেট, গ্লাস, মগ আছে। সমুদ্রের জন্য গ্লাস আনা হয়েছে, যেটা এখন চা আছে। টেবিলে কেবল এক্সট্রা বলতে আপার মগ আছে। আলিয়া বলে, ভাইয়া অন্য সব গ্লাসগুলো শোকেজে, আপনি আপার মগে পানি খান। একথা শোনা মাত্র সমুদ্রের অভিব্যক্তি দেখবার মতো ছিল। কাজেই আয়না বলে, যা শোকেস থেকে বের কর গ্লাস। আলিয়া খাচ্ছিল। খাওয়ার তো অবস্থায় উঠে যাবে যা অভদ্রতা। তাই সমুদ্র বলে, যেটা ইচ্ছা দাও। আলিয়া পানি ঢেলে দিল। সমুদ্র খাওয়া দাওয়া করলো। চাই চুমুক দিয়েই বুঝলো বউ তার যা বলবে উল্টাটা করবে। আয়নার দিকে তাকায় একবার, কিচ্ছু বলে না, কিন্তু ভুলেও গ্লাস থেকে পানি খাচ্ছে না। চা খাচ্ছে, ফ্রাইড রাইস খাচ্ছে, কিন্তু আয়নার মুখে পানি খায় না একবারও। কেউ লক্ষ্য না করলেও আয়না এটা খেয়াল করে। একটু আগেই ওকে পাওয়ার জন্য কেমন উতলা হচ্ছিল, আর এখন বউয়ের মুখে পানি খেতে ওর ঘেন্না লাগছে। আয়না খুব আহত হলো। কেন উনি ওর মুখ থেকে পানি খাবে না? এত কিসের সমস্যা? আয়না উঠে দাঁড়িয়ে শোকজের দিকে যাবে। এমন সময় সমুদ্র ওর মুখে চুমুক দেয়। আয়না এই দৃশ্য দেখে পা চালানো থামিয়ে দেয়। সন্ধ্যাতে একদম ডিনার সেরে সমুদ্র জানালো আগামী শনিবার ওর এক স্কুলের খুব ক্লোজ ফ্রেন্ডের বিয়ের প্রোগ্রাম। সেখানে আয়নাকে নিয়ে যাবে। আয়নার সঙ্গে সঙ্গে বলে ওঠে, রবিবার আমার কুইজ আছে, অনেক পড়া বাকি। এটা শোনার পর সমুদ্র তাকে দ্রুত পড়া টেবিলে বসিয়ে দিল। এরপর আদেশ দেয়, বই খুলো, যে সাবজেক্টের উপর এক্সাম সেটা এখন থেকে পড়ো। আরো 5 দিন আছে, হয়ে যাবে সব পড়া। আয়না চোখ গোল গোল করিয়ে বলে, 5 দিন পর এক্সাম, এখন থেকে কেন পড়বো? তো কবে পড়বে? আমরা ইঞ্জিনিয়াররা সবসময় পরীক্ষার আগের দিন রাতে পড়ি। সমুদ্র হতভম্ব হলো ওর কথা শুনে। এরপর ধমক দিয়ে পড়তে বসেল। আয়না ধমকে ল্যাপটপে কোডিং করা শুরু করে। সমুদ্র কড়া গলায় বলে, আগামী 5 দিন আমি রেগুলার এসে তোমাকে 2 ঘন্টা করে পড়াতে বসাবো। আশা করি আগের দিন রাতে না পড়লেও এক্সাম ভালো হবে। কুইজের জন্য এক রাত পড়লেই যথেষ্ট, তবুও উনি প্রতিদিন আসবেন। এই উচিলাই ওনাকে দেখতে পারবে। এজন্য আয়না নীরব থাকে। কোডিং কিছুই হয় না, মাথা হ্যাং মেরে গেছে। একটু পর পর ওই নীল চোখের মনির দিকে তাকাচ্ছিল সে। যদিও বা আয়না ওনার ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করা একদম ইচ্ছা নাই। ছুতা খুঁজছে কিভাবে নাও যাওয়া যায়। উনি অনেক জ্বালায় ওকে। এরকম জ্বালানি লোকের সঙ্গে বিয়ে খেতে যাবে না সে।
তার উপর উনি প্রফেশনাল লাইফে বিয়ের খবর ডিসক্লোজ করেনি, বন্ধু মহলে করেছে কিনা জানা নেই। সে নানা অজুহাত দেখায় না যাওয়ার। সমুদ্র সব অজুহাত ভেস্তে দেয়। শেষ অজুহাত ছিল কুইজের সাবজেক্টটা অনেক কঠিন, আগের দিন না পড়লে ফেল আসবে। তবুও সমুদ্রের সঙ্গে যুক্তিতে পারে না। ও পড়ানোর সময় আধ ঘন্টা বাড়ায়। একদিন আসতে পারেনি, সেদিন জুম মিটিং করে টানা 2 ঘন্টা আয়নাকে পাহারা দিয়ে পড়ায়। আয়না শনিবার জানতে পারে যে আগামীকালের এক্সাম ক্যান্সেল। সে হতাশাই হলো। যদিও পরীক্ষা পিছিয়েছে জানা সত্ত্বেও সকালেও আয়না আরেক দফা অজুহাত দিয়ে বলে যে কুইজের পড়া কঠিন অনেক, রাতে বাইরে গেলে ফেল আসলে সমস্যা হতে পারে। সমুদ্র ফোনেই ওকে বলে, 5 দিন ধরে পড়ছো একই পড়া, স্টিলেই কথা। তোমার ইঞ্জিনিয়ারিং পড়া বাদ দিয়ে গরুর জন্য ঘাস কাটা উচিত, গবেট কোথাকার। আমরা মেডিকেলে আইটেমের জন্য বড়জোর 22 ঘন্টাও টাইম পাইতাম না, আর তুমি 6 দিন ধরে পড়েও এসব বলো। আয়নার মুখ আলো হয়ে আসে। আসলে কুইজটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আয়নারই যাওয়ার ইচ্ছে নেই। বিভিন্ন কারণে বাসা থেকে বের হতে ইচ্ছে করে না তার। উনি যতই আগ্রহ দেখান, আয়না যেতে মন চাচ্ছে না। মনে হচ্ছে ও না গেলে ওনাকে একটু সাহায্য করা যাবে। বিকেলের দিকে রেডি হয়ে থাকতে বলেছিল সমুদ্র, কিন্তু সমুদ্র ওর বাসায় পৌঁছে দেখে আয়না এখনো রেডি হয়নি। সমুদ্র সোজা সাপটায় রেডি হতে বলে ওকে, এক প্রকার টেনে ওয়াশরুমে পাঠায়। আয়না অনিচ্ছায় ওয়াশরুমে যায় মুখ ওয়াশ করতে। এমন সময় আয়নার ফোনে অর্পার কল আসে। আজকে সমুদ্র রিসিভ করে। অর্পা সৌজন্যবশত ওর সাথে কথা চালিয়ে যায়। সমুদ্রের মনে হচ্ছে অর্পা খুব রিল্যাক্সড আছে। কালকে ওর এক্সাম, কিন্তু ভাবসাব দেখে মনে হচ্ছে ছুটি। সে প্রশ্ন করে, অর্পা, কাল তোমাদের কুইজ না? না তো ভাইয়া। আর ইউ শিওর? আয়না বলল কুইজ আছে। ছিল ভাইয়া, ক্যান্সেল হয়ে গেছে। আইনেই গ্রুপে জানালো যে আগামীকালকে কুইজ স্থগিত। মুহূর্তের মধ্যে সমুদ্রের চোয়াল শক্ত হয়ে আসে। সে ফোন কেটে দিয়ে ফোনটা চটকা মারে। তখনই আয়না বেরিয়ে এসে জিজ্ঞেস করে, শাড়ি পরবো? তোমার কাল কুইজ না? হ্যাঁ, হার্ড সাবজেক্টের কুইজ, জানেন তো। যেতে চাচ্ছিলে না, আমি ফোর্স করলাম। সরি, তোমার ডিস্টার্ব হবে, যাওয়া লাগবে না। কথাগুলো খুব কর্কশ গলায় বলে বেরিয়ে যায়। আয়না পেছন থেকে দুবার ডাকে, কিন্তু সাড়া পায় না। আয়নায় কলিজা ধক করে ওঠে। সে বুঝতে পারে না কি করবে। সেই মুহূর্তে অর্পার কল আসে। কল ধরতে ও জানলেও সমুদ্রের সঙ্গে কথা হলো একটু আগে। পরীক্ষা স্থগিত হওয়ার খবর সে জানিয়েছে। আয়নার মাথায় হাত। উনি যে রাগী, এই মিথ্যে বলার জন্য নিশ্চয়ই এত খেপেছে। এখন কি করবে সে? ওনার রাগ কিভাবে ভাঙাবে? সবকিছু এত জটিল কেন হচ্ছে? দেখ, জীবনটাই প্যারাময়। রাস্তার ধারে সোডিয়াম লাইটের হলদে আলোয় আবৃত রাস্তাঘাট, ঢাকার ব্যস্ত রাস্তা, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। অন্ধকারচ্ছন্ন আকাশ। সমুদ্র কোনো কিছু ঠাহর মাথা ভাবতে পারছে না। এক ধ্যানে গাড়ি চালাচ্ছে আর নিরবিচ্ছিন্ন ভাবনা চেতনায় ব্যস্ত। আয়নার রেহেন আচরণ ওকে বড্ড ভাবাচ্ছে। সে বুঝে উঠতে পারছে না স্বাভাবিক রীতিমতো অ্যারেঞ্জ ম্যারেজ করার পরও এত জটিলতা কেন। আর 10-12টা বৈবাহিক সম্পর্কের মতো তাদের সম্পর্ক আগাচ্ছে না কেন? কেন? আয়নার ব্যবহারে সে স্পষ্টভাবে অবহেলা দেখতে পাচ্ছে। এক জীবনে বহু পরিমাণ অবহেলার স্বাদ গ্রহণ করেছে। ইউসার বিষয়টাও এতটা প্যাথেটিক নয়, কিন্তু আয়নার ক্ষেত্রে বিষয়গুলো সবটা ভিন্ন। তাদের মধ্যে কোনো থার্ড পার্সন নেই। স্টিল সবটা কেন এত খাপ ছাড়া? কেন ও এত উদাসীন? মুখে কিছু বলে না, সমস্যা কি তাও জানায় না। ওর উদাসীনতা বড্ড ভাবায় সমুদ্রকে। কমিউনিটি সেন্টারের সামনে এসে গাড়ি থামল সে। সব ফ্রেন্ডদেরকে ইতিমধ্যে জানিয়েছে ওয়াইফ সহ আসছে। এখন আয়নাকে দেখতে না পেলে সবাই হরেক রকম প্রশ্ন তুলবে। নতুন বউ দেখার জন্য সবাই মুখিয়ে আছে যেন। নীলাও আসছে। ও নিশ্চয়ই মাথা খাবে। সে পার্কিং লটেই বসে থাকে। ইচ্ছে করে দেরিতে যাবে। এখন একদম যেতে মন চাচ্ছে না। গাড়িতে বসে সিগারেট ধরায় সে। আয়না নিজের রুমে মন খারাপ করে বসে আছে। তার সত্যি খুব খারাপ লাগছে। গিল্ট ফিল হচ্ছে এখন। এক্সপ্লেনেশন দেওয়ারও সময় দিল না। এখন কি করবে সে? মাথা কাজ করছে না, অসহায় লাগছে। একটু পর আলিয়া ভেতরে এসে জিজ্ঞেস করে, ভাইয়া কি রাগ করে বের হয়ে গেল আপা? আয়না অসহায় মুখ করে ছোট বোনের দিকে তাকায়। আলিয়া যা বোঝার বুঝে যায়। নিশ্চয়ই দুজনের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে। যদিও মুখে কেউ কিছু বলেনি। আয়না নিজ মুখ কালো করে বলে, ওনাকে আমি রাগিয়ে দিয়েছি, ইচ্ছা করে না, আবার অনিচ্ছাতেও না। ওহো, কি যে বলো বুঝি না। কি করব এখন? আলিয়া বোনকে বলে ওঠে, ভাইয়া তো চলে গেছে, কি আর করবে? তোমার আর বিয়ের প্রোগ্রামে যাওয়া হচ্ছে না। পারলে ভাইয়াকে কিছু গিফট দিয়ে দিও, রাগ ভ্যানিশ হয়ে যাবে।
সেবার আমি যখন রাগ করলাম উনি আমার প্রিয় চকলেট দিল, কিন্তু আমি কি দিব? চকলেট দাও। ধ্যাৎ, উনি চকলেট খায় না। আলিয়াই মুখ ফুসকে বলে। তাহলে সিগারেট দাও গিফট, ওটাতেই খুশি হবে। কথাটা বলার সাথে সাথে আলিয়া মাথা চুলকে বের হয়ে যায় রুম ছেড়ে। আয়না ভাবতেই থাকে যে করে হোক ওনার রাগ ভাঙানো লাগবে। তার দোষে সবটা হয়েছে, এখন তাকেই সব ঠিক করা লাগবে। জনাব ডাক্তার ওরফ বিজনেসম্যান সাহেব যতক্ষণ না রাগ ফেলে দিচ্ছে, সে তাকে তার মতো করেই চালিয়ে যাবে। ঠিক রাত 8টার পর বিয়ের প্রোগ্রামে ঢুকে সমুদ্র। সাদা শার্ট আর কালো স্যুট পরেছে আজ। প্রোগ্রাম ইতিমধ্যে জমে গেছে, গেস্টরা এসে গেছে। সে ঢুকে ফ্রেন্ডদের খুঁজতে লাগে। এর মধ্যেই তন্ময়, যার বিয়ে ওর মায়ের সঙ্গে দেখা হয়ে যায়, আন্টি কেমন আছো জিজ্ঞেস করে দ্বিতীয় প্রশ্ন ছুড়লেন, নতুন বউ কোথায়? সমুদ্র ওর ফ্রেন্ডদের সবাইকে জানিয়েছে বিয়ের কথা। সেই সুবাদে ওদের অভিভাবকরাও জানেন। সমুদ্র জবাব দিতে পারে না, হালকা হাসে শুধু। এর জন্য দেরিতে এসেছে, 1 ঘন্টাও থাকবে না সে। পেছন থেকে ওর ফ্রেন্ডদের গ্রুপের মধ্যে কেউ একজন ডাক দিল। সে পেছনে ঘুরতেই দেখলো স্টেজের সামনে থেকে দ্বিতীয় রোতে ওর পুরো ফ্রেন্ড সার্কেল গ্রুপিং হয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে গল্প করছে। সে ইশারা করে জানায় আসছে ওদিকটা। আন্টিও ব্যস্ত আজ, কাজেই প্রশ্ন এড়িয়ে গেলেও কিছু বলার সময় পান না। সমুদ্র ফ্রেন্ডের কাছে গিয়ে কথা বলে। ওরাও সৌজন্যমূলক কথার ফাঁকে বারবার জিজ্ঞেস করে ভাবি কই, ভাবিকে আন, ভাবিকে রেখে এদিকে আসলি কেন, ভাবি কি খেতে বসে গেছে? সমুদ্র কোনো কিছুর জবাব দেয় না। ওদের কিভাবে বলবে, ওদের ভাবি তো এলোই না। বলতেও দ্বিধা কাজ করছে। সমুদ্র বিড়বিড় করে বলে আসেনি। কিন্তু আসতে বলায় ওরা শুনে না, ভুল শুনে। একজন বলেই দেয়, কি রে ভাবি পিছে নাকি? সমুদ্র বলে, ধুর না, ও এমন সময় পেছন থেকে নারী কণ্ঠ ভেসে আসে। হ্যাঁ, ওনার পেছন পেছন আসছি। সমুদ্রর পিলে চমকে ওঠে। নারী কণ্ঠটি তার পরিচিত। এটা তো আয়নার ভয়েস। আর ভয়েস এখানে কেন শুনল সে? পেছনে তাকায় না একবারও। মেয়েটা অন্য কেউ, অন্য কারোর সাথে এসেছে। আয়না আসেনি, কিন্তু তার সমস্ত যুক্তি চিন্তা আপনাকে ভেস্তে দিয়ে আয়না তার পাশে এসে দাঁড়ালো। ওর আঙুলে আঙুলে ছুঁয়ে দেয় খানি। সবার সঙ্গে বেশ মিষ্টি সুরে কথা বলতে আরম্ভ করে। ছবিতে সবাই আয়নাকে দেখেছে, তাই চিনতে ওদের সমস্যা হয়নি। সমুদ্র একবারও তাকায় না ওর পানে। তবে ওর হাতে ছোঁয়ায় হঠাৎ তার কোথায় জানি কম্পন ধরে। হয়তো হৃদয়, ওই অকেজো হৃদয়ে আজ হঠাৎ অনুভূতি ফুটেছে যেন। মনের কোণে কোণে যেন ভালো লাগারা হাত ছানি দিয়ে ডাকে। সে আর চোখে একটা বার শুধু তার দিকে তাকিয়ে দেখে। আসলেই মেয়েটা আয়না তো, নাকি তার ভ্রম? ও কিভাবে এলো, কেন এলো, এত পারফেক্ট টাইমে কিভাবে এলো? কিছুই জিজ্ঞেস করা হলো না। বেগুনি জামদানিতে ওকে সুন্দর লাগছে, সেটা জীবনেও বলবে না। কথার ফাঁকে সকলেই গোল হয়ে বসে। আয়নাকে সবাই গুরুত্ব বেশি দিচ্ছে। আয়নাও সবার সঙ্গে হেসে হেসে কথা বলছে, যেন ওদের সঙ্গে কতদিনের পরিচয় ওর। দেখে মনে হচ্ছে ওর কোনো দুঃখ নেই, কিন্তু সমুদ্র পারে না আনন্দ করতে। সে একপাশে চুপচাপ বসে থাকে, আর একটু পরপর ওকে দেখে। কিন্তু সমস্যা হচ্ছে আজ আয়নার বুদ্ধি খুলেছে যেন। সমুদ্র যতবারই লুকিয়ে বা আড়াল থেকে ওকে দেখার চেষ্টা করছে, ততবারই আয়নার সঙ্গে চোখাচোখি হয়ে গেল। চোরও ধরা খেতে পছন্দ করে না, সেখানে সে লেজ কাটা শিয়াল হয়ে বারংবার ধরা খাচ্ছে। ওর সব ফ্রেন্ডরা মিলে ওকে একটা ট্যুর আয়োজন করতে চাচ্ছে, শ্রীমঙ্গলে একটা রিসোর্টে। সমুদ্র সরে এসে রেস্টরুমের দিকে পা বাড়ায়। রেস্টরুম বলতে হইচই মুক্ত একটা ছোট্ট রুম, ব্যাক স্টেজে, তবে নন এসি, গুমোট রুম। একটু পরই প্রথম ব্যাচের আহার পর্ব। এদিকটা ভিড় নেই বললেই চলে। রেস্টরুমটাও জনমানবহীন ছিল। সে এসে প্লাস্টিকের চেয়ার টেনে বসতেই 2 মিনিটের ব্যবধানে আয়না তাকে অনুসরণ করে চলে আসে। সমুদ্র তা দেখা মাত্র বিরক্ত হয়। আয়না তার সামনে এসে দাঁড়ালো। ওর জামদানি শাড়িটা একটু নিচে নেমে গেছে বোধহয়। নিশ্চয় ঠিক মতো শাড়ির ভাঁজ তৈরি করতে পারেনি। ফর্সা অনাবৃত পেটের খানিক অংশ দেখা যাচ্ছে। সমুদ্রের বিরক্তির মাত্রা আরও বৃদ্ধি পেল। সে চোখ গরম করে আয়নার পানে তাকিয়ে বলে ওঠে, এখানে কেন আসছো? যাও স্টেজের সামনে গিয়ে দাঁড়াও। আমার কাছে কি? আপনার কাছেই তো সব। লেইন কথা বাদ দাও, ওকে? সবাই মিলে শ্রীমঙ্গল যাচ্ছি, রিসোর্ট বুক করা হয়েছে। আমরা যাব না? না, যাব। আমি আমাদের নাম দিয়ে দিয়েছি, রুমও বুকিং হয়ে গেছে, কাপল রুম আমাদের জন্য। আমার কাজ আছে, অফিস আছে, আমি যাব না। ইচ্ছা হলে তুমি একাই যাও। শুক্র শনিবার আবার কিসের অফিস? সমুদ্র কথা বাড়ায় না, মুখ ঘুরিয়ে নেয়। সঙ্গে সঙ্গে আয়না পার্স খুলে একটা গিফট বের করে র্যাপিং করা। আয়না ওর হাতে গুঁজে দেয়, এরপরে বলে,
খুলে দেখুন। সমুদ্রের সঙ্গে সঙ্গে টান মেরে র্যাপিং পেপার ছিঁড়ে ফেলে, যেন পেপার ছেঁড়ার মাধ্যমে নিজেরই রাগের মাত্রা বোঝাতে চাচ্ছে ও। প্যাকেট খুলতেই দেখলো দুটো বিদেশি দামি ব্র্যান্ডের সিগারেট প্যাকেট। সে চোখ বড় বড় করে তাকায়। এই প্রথম সে উপহার হিসেবে সিগারেট পেল। আয়নাকে উদ্দেশ্য করে বলে, তুমি সিগারেট কেন এনেছো? আমি রাগ করেছিলাম বলে আমার প্রিয় কিটক্যাট দিলেন, তাই ভাবলাম আপনি রাগ করেছেন জন্য আপনার প্রিয় সিগারেট দিই। সমুদ্রের সব রাগ কর্পূরের ন্যায় উবে যায়। এত কিউট চিন্তা করে জোশ একটা গিফট দিয়েছে ও, তবে মোটেও তা আয়নাকে বুঝতে দেওয়া যায় না। এত জলদি রাগ পড়ে যাওয়ার কথা আয়নাকে বলে দিলে ওর রাগের দাম কমে যায়। রাগ আর শেয়ার বাজারের মূল্য কমতে থাকলে দাম থাকে না। সে সিগারেটের প্যাকেট ঢুকিয়ে বলে, এমন মেকআপ করে সিগারেট কিনতে গেছো পুরো এলাকাবাসী জেনে যায়নি? দারোয়ানকে দিয়ে আনিয়েছি। সমুদ্র সোজাসুজি গেটের দিকে যেতে ধরলে আয়না তার বাহু ধরে বলে, সরি তো। আচ্ছা, আপনার রাগ এখনো কমেনি? তাহলে কান ধরি। আপনি বললে ওঠা বসাও করবো, তাও প্লিজ নর্মাল হন। সমুদ্র ভ্রু কুচকে রেখেই জবাব দেয়, তোদের মধ্যে এত ছেলে মানুষই ভাব কেন আজব? আয়না ওনার কথা শোনার অপেক্ষায় না থেকে কানে হাত দিতেই সমুদ্র বলে উঠে, এই কি করছো? কেউ দেখলে আমাকে নারী নির্যাতন মামলায় জেলে ঢুকাই দিবে। কান থেকে হাত নামাও। আয়না কান থেকে হাত নামিয়ে সমুদ্রের দিকে ছুটে আসতে গেলে শাড়ির কুচির সঙ্গে স্যান্ডেলের হিরের অংশ লেগে হুমড়ি খেয়ে সামনের দিকে পড়ে যেতে নেয়। ভাগ্য সহায় ছিল, সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকায় ওর বুকের উপর হুমড়ি খায়। সমুদ্রের টাল সামলাতে ভারী কষ্ট হয়। পাশে দেওয়ালের সঙ্গে পিঠ গিয়ে ধাক্কা খায়, লাগেও খুব, তবে প্রকাশ করে না। বেশ শক্ত করে আয়নাকে ধরে থাকে। ও আস্তে করে ধরে থাকলে টাল সামলাতে না পেরে পড়ে চিৎপটাং হবেও। সমুদ্র ওর কোমর চেপে ধরেই ঝাড়ি মারা কণ্ঠে বলে, এইভাবে এত লাফালাফি করো যে পরে গেলে কি হতো? মাজা ভেঙে হসপিটালাইজড হওয়া লাগতো। আয়না ওর কথার প্রত্যুত্তরে কিচ্ছু বলে না। বুকে লেপ্টে থাকে যেমন করে কোনো বড় গাছকে আজকে মরা লতা পাতা লেপ্টে থাকে। সমুদ্রের কেন জানি লাগে, সবটা অন্যরকম লাগে। কেমন লাগছে এর উত্তর তার চাই। সে আবেশের চোখ বুজে ফেলে। কে জানি উত্তর দেয়, শান্তি লাগছে বড়। কে দিল উত্তরটা? কারো কথা শোনা যাচ্ছে, কিন্তু ও কারো কথা শুনতে চায় না এই মুহূর্তে। শুধু অনুভব করতে চায় আয়নার অনাবৃত আঁচলের ফাঁক গলে ওই হলদে দুধে আলতা পেটে হাত চালায়। এক প্রকার খামচে ধরে। অবিন্যস্ত হাত চঞ্চলতা বাড়ায়। দুজন এত কাছাকাছি দাঁড়িয়ে আছে যে ওর কম্পিত হওয়াও সে অনুভব করে। ওর উষ্ণ নিঃশ্বাস সবটা তার মধ্যে অন্তরাল থেকে শিহরণী সংকেত দিচ্ছে। অসহ্য রকম আরাম লাগে। সেই সমস্ত বল প্রয়োগ করে আয়নাকে নিজের বুকের সঙ্গে আরো জোরে আঁকলে নেয়। নিজের ভার ছেড়ে দেয় দেওয়ালে। সমুদ্রে মনে হলো আয়না তার হৃৎপিণ্ডটা ঠান্ডা করে দিল। পারলে ওকে বুকের সঙ্গে পিষিয়ে দিত, একদম ব্লেন্ড করে বুকে ঢুকিয়ে নেবে। শুনছেন কি বলছি? না। সমুদ্র বেশ খানিকটা বিরক্ত হয়। তার কিছু শুনতে মন চাচ্ছে না। এভাবেই যুগ যুগ কাটিয়ে দিতে চায়। কিন্তু আয়নার এখনই কথা বলতে হবে। কথা না বললে যেন ভারতবর্ষ ধ্বংস হবে। সে একটু মাথা নিচু করে বলে, আমার কুচি খুলে গেছে। কি খুলে গেছে? শাড়ির কুচি। শাড়ি যে কোনো সময় খুলে যাবে, প্লিজ কোনো ব্যবস্থা করেন। সমুদ্রের সঙ্গে সঙ্গে টনক নড়ে। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, এসব কি বলো? আয়না তখন ব্যস্ত হয়ে আঁচল ধরে নিচু হয়ে কুঁচি দেখছিল। সমুদ্র দ্রুত ছুটে গেটে লক করে দেয়। মেয়েটার যদি কোনো দিকে খেয়াল থাকে, এই মুহূর্তে যদি কেউ ভেতরে ঢুকে পড়ে। গেট লক করে ঘুরে দাঁড়াতেই সমুদ্রে যেন হতবুদ্ধি হওয়ার উপক্রম। ছোট্ট করে দুবার ঢোক দিল। যার সামনে দেখছে এইসব দৃশ্য দেখলে যে কারো মাথা খারাপ হয়ে যাবে। ও সমস্ত কুচি খুলে ওগুলো পুনরায় ভাঁজ করছে। আঁচলের বালাই নেই, নিচে গড়াগড়ি খাচ্ছে। ব্লাউজের হাতাও উল্টায় আছে। সমুদ্র একবার মাথার চুলগুলো হাত দিয়ে ব্রাশ করে নিল। এতে রক্ত সঞ্চয় তো ঠিকঠাক মতো হয়। প্রেশার বাড়লে এমন করা লাগে, তাহলে আরাম লাগে। প্রফেসর অ্যাড্রিন এটা বলেছিল। সে এক পা দুপা এগিয়ে আসতে আয়না ওর আঁচলখানা সমুদ্রের হাতে তুলে দিয়ে বলে, শাড়িটা এত ভারী, কোনোভাবেই কুচি হচ্ছে না। একটু নিচু হয়ে কুচিগুলো ঠিক করে দিতে পারবেন? আমি জীবনেও শাড়ি পরা দেখিনি। তাই বলে কুচি ঠিক করে দিতে পারবেন না? একদম ডাস্টবিনের মতো কথা বললেন। ঠিক করে শাড়ি পরিয়ে দিলে বলবে কাকে আগে পরাতাম শাড়ি। এসব ঝামেলায় আমি নাই। আয়না মুখ ফুলিয়ে বলে, না, এসব কিছু বলবো না, প্লিজ হেল্প। সমুদ্র আবার কেউ সাহায্য চাইলে না করে না, জোর গলায় বলে, আঁচল ধরো। আর হ্যাঁ, একদম কই মাছের মতো লাফালাফি করবা না।
ও শাড়ির কুঁচি কোনো রকমে ভাঁজ দিয়ে সেফটি পিন মেরে দেয়। যদিও বা সুন্দর হয়নি, কিন্তু চলনসই। খুলে পড়ার অন্তত সম্ভাবনা নেই। সমুদ্র নিজেও অবাক হলো কেমনে পারলো সে কুঁচি ভাঁজ করতে। শাড়ি পরানো হতেই আয়নার ওর হাত দুটো দিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, শোনেন। সমুদ্রের হাত ছিল ওর কুচিদ্বয়ের ভাঁজে। এরপর গভীর মনোযোগ দিয়ে অনাবৃত অংশগুলো ঢেকে দেয়, তারপর শুধায়, বলো। তাকান আমার দিকে। সমুদ্র মাথা নিচু করতে আয়না ওর বাম গালে একটা চুমু বসায়, এরপর ছেড়ে দিয়ে বলে, থ্যাঙ্কস শাড়ি ঠিক করে দেওয়ার জন্য। এরপর ডান গালে আবারও আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়, ছেড়ে দিয়ে বলে, অ্যান্ড সরি। সমুদ্র হতভম্ব হয়ে হ্যাপলার মতো চেয়ে থাকে, চোখ গোল গোল করে। সে একদম বরফের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। গালে এখনো লাল লাল লিপস্টিকের দাগ দেখা যাচ্ছে। সমুদ্র ডান গালটায় যেখানে চুমু বসেছে সেখানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সে যে ওর পথ আটকে থামাবে সে উপায় নেই। আয়না এক প্রকার দৌড়ে রেস্টরুম ছেড়ে বেরিয়ে গেছে। স্টেজের সামনে নীলার সঙ্গে দেখা। নীলা আয়নাকে দেখা মাত্র জড়িয়ে ধরে কপালে একটা চুমু খায়। অবিরাম বকবক করতেই থাকে ওর সাথে। সমুদ্রের সম্পূর্ণ ফ্রেন্ড গ্রুপ মিলে বর বউয়ের সঙ্গে ফটো সেশন করে, তারপর খেতে যায়। খাওয়ার সময় ওয়েটারকে আয়না বলে, ডাক্তার সাহেবকে লেগ পিস দেবেন। সমুদ্রের এত মেজাজ খারাপ হয়, ওর সব ফ্রেন্ডরা হেসে দেয়। এত বুড়া হওয়ার পর মানুষজন এ বয়সে আর লেগ পিস চায় না। এখন বাচ্চাদের লেগ পিস খাওয়ানোর বয়স হয়ে যাচ্ছে। তো ওদের হাসতে দেখে ওয়েটারও হেসে দেয়, তারপর বলে, দিচ্ছি স্যার। সমুদ্র মুখ চোখ শক্ত করে খেতেই থাকে। এমন সময় হুট করে ওর বাম পায়ে সুরসুরি অনুভূত হয়। বাম পাশে আয়না বসেছে। সে চোখ নিচু করে দেখলো আয়না স্যান্ডেল খুলে ওর পায়ের আঙ্গুল দিয়ে ওকে কাতুকুতু দিয়ে ইচ্ছে করে জ্বালাচ্ছে। সমুদ্র চোখ গরম করে আয়নার দিকে তাকায়। আয়না ওই সময় গভীর মনোযোগ দিয়ে খাওয়ার অভিনয় করে। দ্বিতীয়বার এমন করলে সমুদ্র সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। এক ফ্রেন্ড প্রশ্ন করে, কি হলো? সমুদ্র পড়ে বিপাকে। বউয়ের দুষ্টুমির কথা তো পাবলিক ভাবে বলা যায় না। সে ভাবাচাকা খেয়ে বলে, পানি নিব। টেবিলের মাঝখান থেকে পানি নিয়ে গ্লাসে ঢেলে দেয়। ওদের দুজনে চোখাচোখি হতেই সমুদ্র ইশারায় বুঝায় কাজটা ভালো হচ্ছে না। আয়না ভ্রুক্ষেপী। সে ভ্রু নাচিয়ে দুষ্টু হাসি হাসে। সমুদ্র ওর কাতুকুতু দেওয়া সহ্য করতে থাকে। এগুলো একদা সেও করেছে, তার সূত্র তার উপরই প্রয়োগ করছে। বেয়াদব মেয়ে। খাওয়া শেষে চেয়ারে বসতেই নীলা ওর ছোট মেয়েটাকে আয়নার কোলে তুলে দিয়ে বলে, নুহা মামুনি, কিছুক্ষণ নতুন মামির সঙ্গে থাকো, আম্মু আব্বু খেয়ে নিক ততক্ষণে। আয়না বাচ্চা খুব সুন্দর মতো রাখতে পারে। ও একদম দক্ষদের মতো এত ছোট বাচ্চাটাকে কোলে নেয়। সমুদ্র অবাক হয়। সে ডাক্তার হয়েও এত ছোট বাচ্চা নিতে পারে না। ইনফ্যাক্ট বাচ্চাই কোলে নেয় না। সে বলে ওঠে, তোরা বাচ্চা ওনার কাছে ফেলে রেখে খাওয়া দাওয়া করবি? কেমন নির্দয় মা তুই। নীলা সমুদ্রের দিকে তাকায় এবং বলল, তোরও এমন মিনি সাইজ আসবে, তখন বুঝবি মজা। দেখবো বাচ্চা কুলে রেখে কেমনে খাস তুই। বাচ্চার কান্না থামাতে গিয়ে আর খাইতেই পারবি না। এর চেয়ে এখন থেকেই দ্রুত ট্রেনিং নে। আয়না বাবু কোলে নিয়ে বলে, ওনার আসলেই ট্রেনিংয়ের দরকার আছে, না হলে দেখা যাবে বাবুর সেরিলাক নিজেই খেয়ে বসে আছে, ওদিকে বাচ্চা ক্ষুধায় কাছে। নীলা আর আয়না দুজনে সমুদ্রকে পচাতে পেরে খুব হাসলো। মাকে হাসতে দেখে ছোট নুহাও ফোকলা দাঁতে হাসি দিল। সমুদ্র মুখ ভোতা করে দাঁড়িয়ে থাকে। আয়না প্রশ্ন করে, আপনি বাচ্চা কোলে নিতে জানেন তো? নিয়েছেন কোনোদিন? হসপিটালে নিয়েছিলাম অনেক আগে। আয়না অবাক নয়নে বলে ওঠে, তাহলে আসলেই আপনার ট্রেনিং দরকার। আপু ঠিকই বলছে। আচ্ছা চেয়ারে বসুন, আমি দেখাচ্ছি কিভাবে বাচ্চা কোলে নিতে হয়, তারপর নুহাকে কোলে নেন। সমুদ্র সরে এসে বলে, একদম নিজের বাচ্চা হলেই কোলে নিব ওকে, এর আগে না। আয়না অবাক চোখে তাকালে সমুদ্র বলে ওঠে, তুমি দেখি ভালোই বাচ্চা সামলাতে জানো, আমার তো সুবিধাই তাহলে। সবার সঙ্গে বিদায়ের বেলা নীলা এক ফাঁকে সমুদ্রকে আড়ালে নিয়ে গিয়ে বলে, ইউষা দেশে এসেছে জানিস? সমুদ্র ভাবলেশীন ভাবে তাকিয়ে বলে, না। এভাবে হুট করে কেন আসলো? কি চায়? আয়নাকে নিয়ে গাড়িতে উঠতে আয়নার মোবাইল ওর বাবার ফোনে আসে। আয়না ফোন কেটে দেয়। দাদা অসুস্থ থাকার সময় বাবা বাসাতেই ছিল, কিন্তু গত দুদিন রাতে বাসায় আসেনি। নিশ্চয়ই ওই মহিলার বাড়ি ছিল। আয়না অবশ্য বাবার সঙ্গে কথা বলে না, চেহারাও দেখায় না। মুহূর্তের মধ্যে সমুদ্রের ফোন বেজে ওঠে। ফাদ সাহেব কল দিয়েছেন। সমুদ্র রিসিভ করে কথা বলে নেয়।
এরপর গাড়ি চালাতে চালাতে বলল, আজকে তুমি আমাকে অনেক জ্বালিয়েছো। বিয়ে বাড়িতে এমন করে? রীতিমতো সিরিয়াস করছিলে। আমি ভদ্র জন্য সহ্য করতে পেরেছি। আয়না চোখ গোল গোল করে তাকায় ওনার পানে। নীল আর বাদামি চোখের মনির মিলন ঘটে। সমুদ্র গাড়ির মোড় ঘুরিয়ে একটা অন্ধকার গলির ভেতর গাড়ি থামায়। আয়না ভয় পায়, যদিও উনি সঙ্গে আছেন, নিরাপদই থাকবে। তবু এমন কোলাহলবিহীন যানবাহন বিহীন অন্ধকার গলিতে গাড়ি থামানো রিস্কি লাগলো তার। একটা ল্যাম্পপোস্টও নেই আশেপাশে। সমুদ্র আচরণ ওর বাহুতে টান মারে। আয়না হেলে ওর দিকে ঢলে পড়ে। সমুদ্র সঙ্গে সঙ্গে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে, এখন জ্বালানোর পালা আমার। আয়না কিছু বলবে সে সময় টুকুও পায় না। তার আগে সমুদ্র ওর অধর জোড়া মিলিয়ে ফেলে ওর অধর জোড়ার সঙ্গে। আপনা আপনি কথা বলা বন্ধ হয়ে যায় ওর চোখ রসগোল্লার মতো বড় আর গোল হয়ে যায় ক্ষণে। আবেশে আবেগে লজ্জায় সব ধরনের অনুভূতির নতুন এক ফিউশনে উৎপন্ন অনুভূতির সাগরে ডুবতে ডুবতে আয়না ওনার শার্ট খামচে ধরে। কতক্ষণ পার হয় কে জানে। পেছন থেকে গাড়ির গ্লাসে কিল দেওয়ার আওয়াজে হুঁশ আসে ওদের। সমুদ্র সরে। আয়না জামা কাপড় প্যাকিং করছে। আজকে বৃহস্পতিবার বিকেল। আজকে রাতে বাসে করে শ্রীমঙ্গল যাচ্ছে তারা। সে ভীষণ এক্সাইটেড, যদিও বা সমুদ্রের একদম ইচ্ছে ছিল না যাওয়ার। ও নাকি এই দুদিন বিছানায় পড়ে পড়ে ঘুমাতে চাচ্ছিল, কিন্তু চলাচলিতে ওনার না হ্যাঁতে রূপান্তর হয়। আয়না কেন যেন খুব শখ করে একটা লাল জর্জেটের শাড়ির সঙ্গে নেয়। চা বাগানে কেউ শাড়ি পরে বলে মনে হয় না, কিন্তু তবুও সে সঙ্গে রাখে শাড়ি। অপেক্ষায় থাকে সমুদ্রের আসার। ও অফিস ছেড়ে একেবারেই বাসায় আসবে। ফোন হাতে নিল। খানিক বাদেই আয়নার রুমে টোকা পড়ে। আয়না বুঝলো এটা বাবাই এভাবে টোকা দেয় দরজায়। সে নিশ্চুপ থাকে। কয়েকবার নক করে বাবা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। আয়না একবারও তাকায় না বাবার দিকে। ফাজ সাহেব গলা খাঁকারি দিয়ে বলে, যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শেষ? দেখতেই তো পারছো। ফাজ সাহেব হতাশ হয়ে মেয়ের দিকে তাকালো। আয়নার একটা বদ অভ্যাস আছে। সে রেগে গেলে বা কষ্ট হলে কখনোই গলার স্বর চওড়া করে চিৎকার দিতে পারে না। তার জায়গায় অন্য কেউ হলে নিশ্চয়ই বাবার সঙ্গে এখন ঝগড়াঝাটি চিল্লাপাল্লা শুরু করে দিত, কিন্তু সে পারে না। মনের মধ্যে সব কষ্ট চাপা দিয়ে রাখে। এভাবে মনকে আর কতদিন চাপে রাখবে কে জানে। ফাজ সাহেব বললেন, সকাল নাস্তা খেয়ে ডাইনিং টেবিলে আসো না কেন? রুমে কেন খাচ্ছ? তোমার সঙ্গে এক বেলায় খাই, দুপুরে আর রাত তো পেরিয়ে যায় কাজেই। আয়না কিছু বলে না, নিশ্চুপ থাকে। ফাজ সাহেব পকেট থেকে কিছু টাকা বের করে টেবিলে রেখে বললেন, বাইরে যাচ্ছ? টাকা সব সময় কাছে রাখবে, সাবধানে থাকবা। আয়না বলে ওঠে, টাকা লাগবে না, নিয়ে যাও তোমার টাকা। ফাজ সাহেব রাখলেন না। ছোট থেকে মেয়েদের এত আদর যত্নে মানুষ করেছেন যে বকা দিলে নিজেরই খারাপ লাগে। তার উপর মেয়েটার বিয়ে হয়েছে, দুদিন বাদে শ্বশুর বাড়ি যাবে। এমন দিনে রাগারাগি করতে চান না। সে আয়নার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাবার উপর রাগ করে কতদিন থাকবে মা? ক্ষুদ্র একটা জীবন, তোমরা রেগে থাকলে আমি তো থাকতে পারি না, কষ্ট হয় অনেক। বাবাকে মাফ করা যায় না? আয়না ওর বাবার হাত সরিয়ে দিয়ে বলে, যাও তো বাবা এখান থেকে, ভালো লাগে না। তুমি কখনো ভাবো আমাকে নিয়ে? সব সময় ভাবি মা, তোমাদের জন্য ভাববো না তো আর কার জন্য ভাববো বলো? তুমি সব সময় তোমার দ্বিতীয় স্ত্রীর কথা ভাবো। ফাজ সাহেব কিছুটা থমকালেন, এরপর কিছু বললেন না। তিনি আসলে জানেন না কি করবে এমন পরিস্থিতিতে। আয়না কোনোভাবেই তার সঙ্গে স্বাভাবিক হচ্ছে না। অপরদিকে সায়লা চাচ্ছে এ বাসায় এসে থাকতে। ওই নাকি একা দম বন্ধ লাগে, ওর ঘর সংসার চাই। একদিকে মেয়ের রাগ জেদ, অন্যদিকে সায়লার প্রাপ্ত অধিকার। কিভাবে দুটো বিষয় একসঙ্গে সামলাবেন তিনি? সে ফোঁস করে দম ফেলে। আয়নাকে জানাতেই পারলেন না সায়লা আসবে খুব দ্রুত এই বাসায়। সমুদ্র সন্ধ্যার পর আয়নার বাসায় আসে। সে আসতে আয়না খুব সুন্দর করে হাসলো তাকে দেখে। এতক্ষণে জমে থাকার সব কষ্ট মুহূর্তের মধ্যে উপে যায়। সমুদ্র ফিরতি হাসি উপহার দেয়। দুজনের মধ্যে এখন সবটা বেশ গোছালো। মনোমালিন্যে ছিটে ফোটা হরিণ, অথচ দুদিন আগেই দুজন দুদিকে সরকে পা মারাচ্ছিল। সমুদ্র এসে আয়নার এক হাত ধরে টান মেরে বলল, কি ব্যাপার, রেডি হয়ে বসে আছো দেখছি। ও বুঝেছি, হানিমুনে যাওয়ার জন্য তর্স হইছে না? এই হানিমুনে কে যাচ্ছে? তুমি আর আমি। মোটেও হানিমুনে যাচ্ছি না। বিয়ের পর ঘুরতে যাওয়াকে হানিমুন বলে, বুঝছো? আয়না বলে ওঠে, না, এটা হানিমুন না, আপনার সব ফ্রেন্ডের সঙ্গে যাচ্ছি। সো ইউ ক্যান সে ইটস ফ্রেন্ড মুন, বাট প্লিজ হানিমুন না। সমুদ্র হতাশ চোখে তাকায়, এরপর বলে, চা দাও, চা খেয়ে মনের মধ্যে ব্যথা দূর করি। মনের ব্যথা মানে? যার বউ হানিমুনকে
ফ্রেন্ড মন বানায় তাকে তো চা খেয়েই মনের দুঃখ ব্যথা সারাতে হবে, বুঝলে না? আমার লাভ ক্ষতি নেই, জীবনটাই ক্ষতির কথা। আয়না ওকে একবার ভেঙচি কাটলো। রাত 8টার মধ্যেই সমুদ্র আয়নাকে নিয়ে বের হয়। ওর অস্ট্রেলিয়া থেকে কয়েকজন ফ্রেন্ড, সিনিয়র জুনিয়র এসছে, যারা বিয়েতে গিয়েছিল। ওর সাথে স্কুল থেকে পরিচয় হলেও দুজন অস্ট্রেলিয়ায় পড়তে গিয়েছিল। ওভারঅল 10-12 জন ফ্রেন্ড তাদের স্পাউস নিয়ে একটা রিসোর্টে গেট টুগেদার আয়োজন করেছে। মেডিকেলের ফ্রেন্ড বাদেও আরো কয়েকজন আছে। কারা কারা আছে সমুদ্র খোঁজ নেয়নি, কিন্তু দেখা গেল ওর ফ্রেন্ডরা বিশাল আয়োজন করেছে। অস্ট্রেলিয়ায় এ সময় ভ্যাকেশন চলছে। ওদের ব্যাচের বাঙালি বেশ কয়েকজন এসেছে দেশে। সবাইকে নাকি জানানো হয়েছে, ধারণা করা যাচ্ছে 20 জন পার হয়ে যাবে। মিনি বাস নেওয়া হয়েছে। সমুদ্র আয়নাকে নিয়ে শেষের দিকে বাম পাশের রোতে বসেছে। আয়না জানালার ধারে সিটে বসবে বলল। সমুদ্র নিজে সবসময় জানালার ধারে বসে। ইনফ্যাক্ট ফ্লাই করার সময় ও উইন্ড সিটে বসার ট্রাই করে, তবে আজ আর বসলো না। আয়নাকে সিট দিল। আয়নাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। ওকে আনন্দিত হতে দেখে সমুদ্রেরও ভালো লাগছিল। তারা আগে ভাগে এসে পড়েছে। অনেক ফ্রেন্ডরা এখনো এসে পৌঁছায়নি। যারা আসছে সবার সঙ্গে কথাবার্তা বলছে। একটু পর নীলা আর ওর হাজবেন্ড আসলো। সমুদ্র আয়না দুজনেই অবাক হলো। ওরা আসার কথা ছিল না, হুট করে কেন আসলো? সমুদ্র জিজ্ঞেস করে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।